দুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম কিভাবে ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে তুর্কি। অন্তত ভারত এই পাকিস্তানের এই যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে তুর্কি যেভাবে প্রকাশ্যে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে, ক্রমাগত ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র সাপ্লাই করেছে এবং প্রকাশ্যে সন্ত্রাসবাদের সমালোচনা না করে ভারতের সমালোচনা করেছে, তা কিন্তু তুরস্কর কাছে ভবিষ্যতে অন্যতম বড় ধাক্কা। ভারতীয়দের সাথে পাঙ্গা নেবেন না। ভারতীয়দের সাথে পাঙ্গা নিয়ে বিশ্বের আজ অবধি কোনো দেশ পেরে ওঠেনি, এবং ভারতীয়রা যদি সমস্ত রাজনৈতিক কোন্দল, ধর্ম, হিংসা, মারামারি ভুলে একজোট হয়ে দেশের স্বার্থে লড়াই করে, তাহলে কিন্তু আপনাদের পালানোর জায়গা নেই। অনেকে অনেক কমেন্ট করেছিলেন ভিডিওটায়, বলেছিলেন তুর্কির সত্যি কোনো ফারাক পড়বে কিনা। বিশ্বাস করুন, কালকে তুর্কি প্রেস রিলিজ করেছে একটি, তারা ভারতীয়দের কাছে ওপেন চিঠি লিখেছে এবং দয়া করে তুর্কিকে যেন বয়কট করা না হয় সে বিষয়ে আবেদন করেছে। আমি এই ভিডিওতে আপনাদের তুর্কির অফিসিয়াল স্টেটমেন্টটা জানাবো এবং আমি দেখিয়ে দেব ভারতীয়দের জোর ঠিক আন্তর্জাতিক স্তরে কতটা। সরকার কি করবে, বিজেপি করবে কি, কংগ্রেস করবে কি, সিপিএম করবে কি, এই সকল প্রশ্ন দূরে সরিয়ে যখন আমরা দেশের স্বার্থে সন্ত্রাসবাদের বিপক্ষে একসঙ্গে লড়তে পারবো, তখন তুর্কির থেকে এই ধরনের স্টেটমেন্টই আসবে এবং ভবিষ্যতে যারা সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ মদদ দিল, সেই পাকিস্তানের দালাল তুর্কিদের এইভাবেই কিন্তু জবাব দিতে হবে ভারতীয়দের। এই ভারতীয়দের সাফল্য আজ তুর্কি ভয়ে কাঁপছে, ভাবছে যেভাবে ভারতীয়রা 50% বুকিং ক্যান্সেল করে দিচ্ছে এক সপ্তাহে, তাদের তুর্কিস ইকোনমি 5%-এর বেশি ধাক্কা খাবে। সংখ্যা কি বলছে আমি দেখাবো, তুর্কিস অফিসিয়াল স্টেটমেন্ট আপনাদের দেখাবো। কিন্তু আজকে তুর্কির যে ভয়াবহ অবস্থা, অন্তত এই আতঙ্কগ্রস্ত অবস্থা দেখে বিশ্বাস করুন বিন্দু মাত্র খারাপ লাগছে না। আমি প্রতিহিংসা পরায়ণ নই, কিন্তু যারা সন্ত্রাসবাদকে ওপেনলি সাপোর্ট করেছে, জাতিসংঘে পাকিস্তানকে ওপেনলি সাপোর্ট করেছে, দিনের পর দিন তুর্কির জাহাজ অস্ত্র বোঝাই করে পাঠিয়েছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের আর্মিরা, ইন্ডিয়ান আর্মি যে প্রেস কনফারেন্স করেছে, প্রথম দিনের প্রেস কনফারেন্স, সেখানে যে অস্ত্র তারা ডিটেক্ট করেছে, সরাসরি বলা হয়েছে 400টি তুর্কিশ ড্রোন ব্যবহার করেছে তারা ভারতের বিপক্ষে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সন্ত্রাসবাদী পাকিস্তানকে একমাত্র ওই সময় মদত করেছিল, ওপেনলি প্রকাশ্যে বলছি আমি, প্রকাশ্যে মদত করেছিল তুরস্ক। এরপরে কিন্তু বাংলাদেশের পালা। মনে রাখবেন, অর্থনীতি এমন একটা বিষয়, সেটা যদি একটা দেশ আঘাত করে, একটা দেশের কাছে ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। ভারতীয়রা কালকে দেখিয়ে দিয়েছে তারা একজোট হলে, সমস্ত জাতি, বর্ণ, ধর্ম, রাজনৈতিক মতভেদ ভুলে যদি একজোট হতে পারি, আমরা সমস্ত পরাশক্তিকে আমরা এইভাবে ডমিনেট করতে পারি। তুর্কি কালকে কি প্রেস কনফারেন্স করেছে, এটি প্রেস রিলিজ দিয়েছে, আমি একটু আপনাদের দেখাই। এই তুর্কিটা এই প্রেস রিলিজ করা হয়েছে তুর্কিস যে ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে আনকারা, তার পক্ষ থেকে। দেখুন কিভাবে মানুষকে গুমরা করার চেষ্টা করছে। তারা লিখেছেন, ইনফ্যাক্ট দ্য ভাস্ট মেজরিটি অফ লোকাল পপুলেশন ইজ আনওয়্যার অফ দ্য কনফ্লিক্ট টেকিং প্লেস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। বলছে তুর্কির সাধারণ মানুষ ভারত এবং পাকিস্তানের কথা, এখন এই যে যুদ্ধ পরিস্থিতির কথা জানেই না, ফলে এর কোনো প্রভাব কখনোই সামাজিক মাধ্যমে পড়বে না। ফলে আপনারা আসুন, তুর্কি সেফ জায়গা। এটা ভাববেন না তুর্কিস পিপলরা আপনাদের এগেনস্টে। তুর্কি সাধারণ মানুষদের এগেনস্টে আমরা কখনো বলিনি। তুর্কি সরকার যে স্ট্যান্ড নিয়েছে, আমাদের বিরোধিতার জায়গা সেটা। সরকারের যদি অপকর্ম হয়, সরকার যদি পাপ করে, একটা দেশের সাধারণ মানুষও ভুক্তভোগী হয়। পাকিস্তানের যারা সাধারণ মানুষ আছে, সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়ার পর তারা অত্যন্ত খরার মতো পরিস্থিতির মুখে পড়েছে। এর দায় তো ভারতের নয়, এর দায় পাকিস্তানের সন্ত্রাসবাদ সরকারের। এটা বুঝতে হবে আপনাদের। পরবর্তীকালে তারা লিখেছে, ইন্ডিয়ান ট্রাভেলার্স আর ওয়েলকামড and treated with the utmost courtesy across Turkey in hotels, restaurants, shops and all tourist attraction just as they have been. অর্থাৎ আগের মতোই পরিস্থিতি আছে, আপনারা আসুন। আপনারা কেন বয়কট করছেন? আপনাদের হোটেল, ট্যুরিজম, শপ, রেস্টুরেন্ট সমস্ত জায়গায় আগের মতো অগ্রাধিকার আপনাদের দেওয়া হবে। দয়া করে বয়কট করবেন না। হাসি পাচ্ছিল বেসিক্যালি। তারা ভাবুন, এরা ভাবছে আমরা সেফটি সিকিউরিটির জন্য তুর্কিকে বয়কট করছি। আসলে এরাও সব জানে। প্রশ্নটা সেফটি আর সিকিউরিটির নয়, প্রশ্নটা হলো আমাদের দেশকে যারা অ্যাটাক করে, দেশের সম্মান যারা ভুলণ্ঠিত করে এবং দেশকে যারা অশান্ত করার চেষ্টা করে, সেই বিদেশি শক্তির বিপক্ষে এটা জাতীয়তাবাদী লড়াই।
কেন আমি বলছি তুর্কিকে বয়কট করা উচিত ছিল? কারণ দেখুন, আমরা যখন তুর্কিতে যাব, আমরা তো তুর্কি ওই যে দেশ, বিভিন্ন কিছু তো আমরা ইনভেস্ট করব। ধরুন হোটেলে খেতে গেছি, আমরা একটা টাকা খরচ করব। আমরা রেস্টুরেন্টে আছি বা রেস্টুরেন্টে খেতে গেছি, সেখানে টাকা খরচ করব। আমরা ওখানে ভিজিটিং বিভিন্ন প্লেসে আমরা যাব, টাকা খরচ করব। তুর্কির সরকার ইনকাম করবে, কিন্তু সরকার যে ইনকাম করছে সেই টাকাটা তারা কোথায় ব্যয় করছে? সেই টাকাটা তারা পাকিস্তানের পিছনে ব্যয় করছে। তারা যে অস্ত্র তৈরি করছে সেই অস্ত্র পাকিস্তানকে তারা দিচ্ছে। অর্থাৎ ভারতীয়দের টাকা ইনডাইরেক্টলি ব্যবহার করা হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদের মদতে। বিরোধিতার জায়গা ঠিক এটাই। এখনো সময় আছে, একজোট হয়ে এই লড়াইটা করুন এবং বুঝিয়ে দিন বিশ্বের সমস্ত দেশকে, ভারতীয়রা 140 কোটি ভারতীয় যদি একজোট হতে পারে, এই লড়াই আমরা জিততে পারি। সব দায়িত্ব সরকারের নয়, আমাদের উপরেও কিছু দায়িত্ব কিন্তু বর্তায়, এটা মাথায় রাখবেন। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে, we therefore confirm that there is no reason to postpone or any cancel any trip to Turkey based on the current situation. All travel operation continued as planned and there are no restriction of safety issues affecting Indian guests. অর্থাৎ তারা সরাসরি বলেছে, দয়া করে আপনারা কোনো প্ল্যান ক্যান্সেল করবেন না, ইন্ডিয়ান ট্যুরিস্টের উপরে কোনো অসুবিধা হবে না এবং কোনো এফেক্ট পড়বে না। হঠাৎ করে তুরস্ককে এই ধরনের স্টেটমেন্ট কেন দিতে হলো? তারা বুঝতে পেরেছেন ভারতীয়রা একজোট হতে শুরু করেছে। তথ্যতে পিড়ি দেখুন তথ্য কি বলছে। ইজি মাই ট্রিপ, ইক্সিগো, এদের মতো ট্রাভেল এজেন্সি যারা অনলাইনে বিভিন্ন বুকিং করেন, তারা তুর্কি প্ল্যান সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দিয়েছে এবং তারা বলেছে এই মুহূর্তে তারা তুর্কিসের সঙ্গে কখনো সম্পর্ক রাখবে না। দেখুন, এই পুরো বিষয়টা আরো একটা দেশ কিন্তু উঠে আসে, সেই দেশের নাম আজারবাইজান। আপনারা জানেন তুর্কিস এবং আজারবাইজান মানে প্রকাশ্যে পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং ভারতের বিপক্ষে কিন্তু তারা কথা বলেছে। তথ্য কি বলছে? 2023 সালে তুরস্কতে গেছিল 2.7 লাখ ভারতীয়, অর্থাৎ অনেক ভারতীয় তুর্কিতে ট্রাভেল করেছে 2023 সালে। উল্লেখযোগ্য বিষয় হলো 2024-এ ভারতীয়দের মধ্যে 3.5 লক্ষ ভারতীয় গেছিল তুর্কিতে, অর্থাৎ প্রতি বছর 20% ইনক্রিজ হচ্ছিল। তুর্কিও বুঝতে পারছিলেন ভারতীয়রা তুর্কিকে মানে পছন্দ করতে শুরু করেছে। আরো চমকে দেওয়ার মতো তথ্য কি জানেন? 2025-এর প্রথম 5 মাস, জানুয়ারি থেকে মে, এই সংখ্যাটা 34% বেড়েছিল এবং এই বছরের শেষে এই সংখ্যাটা 5 থেকে 6 লক্ষ চোখ বন্ধ করে কিন্তু ক্রস করে যেত, যা তুর্কির সরকার কিন্তু এখন বুঝতে পারছে। আজারবাইজানে 2023-এ গেছিল প্রায় মানে যদি আপনারা দেখেন সংখ্যার নিরিখে দেখেন, তাহলে 2024-এ গেছিল 2.43 লাখ মানুষ এবং 2023-এ গেছিল 1.17 লাখ মানুষ। অর্থাৎ এই সংখ্যাটাও দ্বিগুণ কিন্তু হয়েছিল আজারবাইজানের ক্ষেত্রে। তুর্কির যদি টোটাল ইকোনমিক্যাল বিষয়টা দেখেন, আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরি। 2023-এ শুধুমাত্র ভারতীয়দের দ্বারা তুর্কির যে ফান্ডিং হয়েছিল তা হলো $54 মিলিয়ন এবং তুর্কির টোটাল যে জিডিপি ট্যুরিজমের উপর ডিপেন্ড করে 5 থেকে 6%। যদি বৃহত্তর প্রেক্ষাপটে দেখেন, ট্যুরিজমের সঙ্গে যতগুলো মাইক্রো সেক্টর অ্যাটাচ হয়ে থাকে, এই টোটাল জিডিপিটা যদি আপনি মানে কাউন্ট করেন, তাহলে এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 10 থেকে 12% জিডিপি ট্যুরিজমের উপরে তারা কিন্তু নির্ভর করে তাদের দেশ চালায়, ইকোনমিক্যাল ফান্ডিং গুলোকে কালেক্ট করে। একাধিক টুইট আমি দেখছিলাম এক্সে, তারা বলছিলেন 4,000 কোটি টাকার ধাক্কা মানে তুর্কি খেতে পারে এবং এই 4,000 কোটি টাকা ভারত নাকি সিরিয়াসলি ইনভেস্ট করে তুর্কি ট্যুরিজমে। চমকে দেওয়ার মতো তথ্য, 4,000 কোটি টাকার ধাক্কা খাবে তুর্কি সরকার যদি ভারতীয়রা বয়কট করে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই 4,000 কোটি টাকার মধ্যে মনে হয় 100-200 কোটি টাকা দ্রোণ দিয়েছে। কত কোটি টাকা তারা ভারতীয়দের থেকে নেয় এবং পাকিস্তানের এই মিলিটারিকে পিছন থেকে সাপোর্ট করে, ভাবলেই অবাক লাগছে। মানে কিভাবে তারা দিনের পর দিন ভারতকে ছুরি মেরেছে আমি সত্যি জানি না। ভারত সরকার অপারেশন দোস্ত করেছিল, তাও হয়তো আজকের দিনে দাঁড়িয়ে তারা নতুন করে রিথিঙ্ক করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তুর্কির প্রতিবেশী দেশ গ্রিস, তারা ভারতকে অফার করেছেন, বলছেন তুর্কিতে আসতে হবে না, তুর্কি ভারতের বিপক্ষে কাজ করেছে, আপনারা গ্রিসে আসুন। এমনকি তারা বলেছেন 1998 নিউক্লিয়ার টেস্ট যখন গোটা বিশ্ব আপনাদের বিপক্ষে ছিল, তখন গ্রিস
আপনাদের সঙ্গে মৌ সাইন করেছে। তারা বলেছেন ইউএনএসসি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ভারত যেন পার্মানেন্ট মেম্বার হয়, তার জন্য গ্রিস ভারতকে সাপোর্ট করেছে। 2018-তে এনএসজিতে ভারতকে সাপোর্ট করেছে গ্রিস, 2016-তে এমটিসিআর এ ভারতকে সাপোর্ট করেছে গ্রিস, এমনকি অস্ট্রেলিয়া গ্রুপে ভারতকে দিনের পর দিন সাপোর্ট করেছে গ্রিস। গ্রিস এখানে ওপেন স্টেটমেন্ট দিয়ে বলেছে যারা আন্তর্জাতিক স্তরে ভারতকে সাপোর্ট করেছে অর্থাৎ আমরা মানে গ্রিস, সেই গ্রিসের পাশে এসে ভারতীয়রা দাঁড়ান, তুর্কিকে বয়কট করুন, কারণ এরা আপনাদের বিপক্ষে ছুরি মেরেছে। পুরো জিওপলিটিক্যালি গেম। এমনকি ভারতকে কেন্দ্র করে, আমি বললাম না, ভারতকে কেন্দ্র করে একাধিক ইকুয়েশন কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টের পরে হবে। 3 দিন আগে আমার ওই ভিডিওটা দেখে অনেকে ভুরু কুচকেছিলেন, নাক কুচকেছিলেন, ওই যে শিবমদা কেন এরকম ভিডিও করছেন, ভারতীয়দের কিছু যায় আসবে না। দেখুন আজকে তুর্কির অফিসিয়াল স্টেটমেন্টে তারা বলছেন প্লিজ বয়কট করবেন না, তুরস্কতে আসুন এবং প্লিজ আমাদের পাশে দাঁড়ান। এখন ভারতে ওকে ভিক্ষা চাইছেন, এক্স হ্যান্ডেলে কেউ কেউ বলছে কেন দাদা পাকিস্তানিদের নিয়ে যান, তারা দেখুন না কতটা আপনার ট্যুরিজমে কন্ট্রিবিউট করতে পারে। দয়া করে এরপরে ভারতীয়দের সঙ্গে লাগবেন না, এবং এটাই সেরা সময় একজোট হন ভারতীয়রা। বয়কট তুর্কি, বয়কট আজারবাইজান, বুঝিয়ে দিন ভারতীয়দের টাকা ভারতীয়দের পিছনে যুদ্ধ করার জন্য কখনো ব্যবহৃত হবে না, ফিউচারেও আমরা হতে দেব না। ভারতীয় হিসাবে যে দায় দেশের প্রতি আমাদের আছে, সেই দায়িত্ব পালন থেকে আমরা কেউ পিছিয়ে যাব না। যদি একজোট হতে পারি, এই তাবর তাবর যারা নিজেদেরকে অত্যন্ত প্রভাবশালী ভাবে এবং ভারত বিরোধী চক্রান্ত করে, তাদেরকেও এইভাবে ভারতীয়দের কাছে ভিক্ষা চাইতে হবে, ঠিক যেভাবে তুরস্ক চেয়েছে আজকে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, সবাই যেন এই ভিডিওটি দেখে। অন্তত ভারতীয়দের জোর কতটা সেটা বোঝানোর সময় কিন্তু এসছে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। পরে আরেকটা ভিডিও নিয়ে আসছি আমি, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।